নমস্কার। ৫ মিসাইলের আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ ৫ দিনে পড়ল। এর মধ্যে ফেক নিউজ যেমন ছড়াচ্ছে, তেমনি অনেক সত্যি ঘটনাও সামনে আসছে। পরস্পর বিরোধী বহু খবর আমরা সামনে দেখছি, যার ফলে প্রকৃত অবস্থা কি সেটা জানা একটু কঠিন হয়ে যাচ্ছে। একদিকে যেমন ইরান লাগাতার মিসাইল আক্রমণ চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকান বেসগুলোর ওপর, তেমনি ইরানের ওপর ইসরায়েল এবং মার্কিন যৌথ বাহিনী তেহরানে ভয়ঙ্করভাবে আক্রমণ চালাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল কৌশিক সরকারের সঙ্গে। কর্নেল সরকার, আপনাকে স্বাগত। এই যে ৫ দিনে গড়ালো যুদ্ধ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন, যুদ্ধ ইরান কতদিন টানতে পারবে? দেখুন, প্রথম কথা, এই যুদ্ধটা যখন শুরু হয়েছিল তখন ইউএসএ ভেবেছিল দুদিনে ও মাতবে, কারণ ওদের কোথাও একটা ক্যালকুলেশন এরর হয়েছিল। মানে যুদ্ধটা করাটা এরর হয়েছিল কিনা সেটা পরে বলবো, আগে ওদের ক্যালকুলেশন এরর হয়েছিল। ওরা ইরানকে ভেবেছিল ভেনেজুয়েলা, ওরা ইরানকে ভেবেছিল প্যালেস্টাইন, ওরা ইরানকে ভেবেছিল কিউবা, ওরা ইরানকে ভেবেছিল জর্ডান, সিরিয়া, এরকম একটা কোনো কান্ট্রি। ওরা এটা বুঝতে পারেনি যে ইরান ভিতর থেকে কত স্ট্রং। এটা বুঝতে হবে, একটা ২৫০ বছর পুরনো দেশ ইউএসএ, আর এখানে ২৫০০ বছর পুরনো একটা সিভিলাইজেশন, তার মধ্যে একটা পার্থক্য তো থাকবে। সেই পার্থক্যর জোরেই ইরান কিন্তু আজকে দাঁড়িয়ে। ইরানের মতো এরকম স্ট্রং নেশন খুব কম আছে বিশ্বে, যারা এইভাবে আমেরিকা ইসরায়েলের যৌথ এফার্ট বলবো, তাকে কিন্তু ওরা নাকচ করে দিচ্ছে। আজকে যদি শুধু ইসরায়েল আর ইরানের হয় না, এতক্ষণে ইসরায়েল কিন্তু ধূলিসাৎ হয়ে যেত, বলা বাহুল্য ওরা ধূলিসাৎ হয়ে যেত। যতই তোমার টেকনোলজিক্যাল সুপারিয়রিটি থাকুক বা না থাকুক, তোমার কাছে যে ডিফেন্স সিস্টেমটা আছে সেটা কিন্তু ঠিক মতো কাজ করছে না ইরান মিসাইলের কাছে। সেই জন্য জেরুজালেমেও বোমা পড়ছে, তোমার হাইফাতেও বোমা পড়ছে, তোমার তেল আভিভ কালকে কিন্তু ধ্বংসের মতো হয়ে যাওয়ার মতো, যেভাবে ইরান ওদের উপরে মিসাইল বৃষ্টি করেছে। আপনি ইরানের যে ক্ষমতার কথা বললেন, সেটা যেমন সত্যি, একই সঙ্গে এটাও তো সত্যি ইসরায়েল এবং আমেরিকার যৌথ শক্তির সামনে, বিশেষ করে তাদের সর্বাধুনিক প্রযুক্তির সামনে ইরানের কিন্তু প্রযুক্তিগত ঘাটতি রয়েছে। ফলে কতদিন তারা এই যুদ্ধ টেনে যেতে পারবে, সেটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা আপনি ঠিক কথাই বলেছেন, যে কতদিন তারা টানতে পারবে সেটা ডিপেন্ড করছে যে গুগলে এইটা কি সঠিক আছে যে ইরানের কাছে মোটে ৩০০০টাই মিসাইল আছে, বা ইরানের কাছে কোন লেভেলের মিসাইল আছে, সেটা কতটা সত্য এইটা জানতে হবে। কারণ ইরান খুব চুপচাপ একটা দেশ, তারা রাষ্ট্র করে না আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, আমার কাছে এই জিনিসটা আছে। কিন্তু শহীদ ড্রোন দিয়ে, ওরা শহীদ ড্রোন, এত চিপ একটা ড্রোন দিয়ে খুব কস্টলি ইকুইপমেন্টকে কিন্তু ভেঙে দেওয়ার মতো পজিশনে ছিল, এবং সেটা ইউক্রেন যুদ্ধতেও কিন্তু টের পেয়েছে। তারা শহীদ ড্রোন রাশিয়াকেও বিক্রি করেছিল, এবং রাশিয়া সেই ড্রোন দিয়ে কিন্তু নাস্তানাবুদ করে তুলেছিল ইউক্রেন। আপনি রাশিয়ার কথা বললেন, যখন এই ইরানের সঙ্গে যুদ্ধে রাশিয়া এবং চীন নৈতিকভাবে ইরানকে সমর্থন করছে, কিন্তু যুদ্ধে তারা সরাসরি কি আদৌ যুক্ত হবে? আপনার কি মনে হয়? চায়না একটা খুব চালাক দেশ, তারা নিজেদের কোনো কিছু খরচা না করে বা নিজেদের কোনো কিছু না হতে দিয়ে সে কিন্তু ইনডাইরেক্টলি জড়িয়ে থাকে, এবং সেটা আমরা সিন্দুরেও দেখেছি, এখানেও দেখছি। এখানে ও কিন্তু আন্ডার কারেন্ট আছে যে চায়না বড়ভাবে ইরানকে সাপোর্ট করার চেষ্টা করছে। কারণ আছে কিন্তু এটা, কারণ ইরানের বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সেটা সব কিন্তু চায়নার উপরে ডিপেন্ড করছে। চায়না ইরানকে
এত চাইনিজ ইরানের ভিতরে আছে, তাদের ক্ষয়ক্ষতি হলে চায়না কিন্তু চুপ করে বসে থাকবে না। এইটুকু আমি বলে দিতে পারি। সেই কারণে রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া এখন ইউক্রেনের সঙ্গে এমন ভাবে যুক্ত হয়ে আছে যে সে মরণ কামড়টা দিতে পারছে না, কিন্তু এইটুকু জানবেন রাশিয়া কিন্তু তার যুদ্ধ জাহাজগুলো অলরেডি ইরানে পাঠিয়ে দিয়েছে। যুদ্ধে এই 5 দিনে যা অগ্রগতি বা যা পরিস্থিতি, আপনার কি মনে হয় এই যুদ্ধ শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে? এগিয়ে যেতে পারে। কেন বলছি এই কথাটা? কারণ সবারই তো একটা লিমিট আছে। সেই লিমিটের বাইরে চলে গেলে নিউক্লিয়ার একটা থ্রেট ইসরায়েল কিন্তু দিতে পারে। অলরেডি শোনা গেছে ইসরায়েলের বায়োলজিক্যাল ওয়ারফেয়ার রিসার্চ সেন্টারটার উপরে কিন্তু ইরান অলরেডি টার্গেট করেছে, এবং সেখানে ইসরায়েল যে কাজগুলো করত সেগুলো বড়ভাবে বেরিয়ে এসছে সবার সামনে। এটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, খবরে আছে, নানা রকম রিউটার্সের খবর, হ্যান এগুলোতে আছে, কিন্তু পাকাপাকি ভাবে কেউ এই কথাটা বলছে না। কারণ যতদিন ইসরায়েল আর আমেরিকা একসাথে লড়াই করবে, মিডিয়া ততটাই ওদের জিনিসগুলো চুপ করে থাকবে, ইরানের ক্ষয়ক্ষতিটাই দেখাবে, এদের ক্ষয়ক্ষতিটা দেখাবে না, অত চট করে দেখাবে না। যে কোনো নিউজ চ্যানেল হোক এটা দেখাবে না। কিন্তু এটা তো জানতে হবে যে ইরান যে মারছে সেই মারগুলো কোথায় গিয়ে পড়ছে, কোথাও তো গিয়ে আপনি পড়ছে। আপনি আপনি যে কথাটা বললেন বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এবং পরমাণু যুদ্ধের সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে একটি খবর কিন্তু খুব দ্রুত ছড়িয়েছে যে ইরানের কাছে নাকি 11টা পরমাণু বোমা বানানোর মতো উৎকৃষ্ট ইউরেনিয়াম, এনরিচ ইউরেনিয়াম নাকি রয়েছে। এ কথা কি আদৌ সত্যি বলে আপনার মনে হয়? অ্যাবসলিউটলি ট্রু। এই কারণেই ইউএসএ ঝাঁপিয়ে পড়েছে যে ইরানের কাছে এই ক্ষমতাটা আছে। ক্ষমতাটা শুধু আছে বলেই জানে, ক্ষমতাটা যে হয়ে গেছে কিনা সেটা কিন্তু জানে না। সেই ক্ষমতাটা নিউক্লিয়ার বম্বে পরিণত হয়েছে কিনা সেটাও কিন্তু জানে না আমেরিকা। সেই ভয়ে কিন্তু আমেরিকা পাচ্ছে। আমি আপনাকে বলে দিতে পারি যে ট্রাম্পের কিন্তু এখন বিরাট ভয়। ও কিন্তু কালকে একটা স্টেটমেন্টে বলেছে যে ইরান আমেরিকান হিন্টারল্যান্ডেও মারতে পারে। তার মানে সেই ক্ষমতাটা ওর আছে বলে আমেরিকা এমনি যে লুজ স্টেটমেন্ট তো দিচ্ছে না। এই যে ইরানের পারমাণবিক শক্তি, এইটা নিয়ে রাশিয়ার একটি বিবৃতি কিন্তু সবার সামনে এসেছে। তারা বলেছে, কারণ ইরানের পারমাণবিক যে কর্মসূচি তাতে রাশিয়া ভয়ঙ্করভাবে সাপোর্ট করছে, এবং তারা আমেরিকাকে সরাসরি বলেছে যে ইরানের পারমাণবিক কেন্দ্রে যাতে কোনো রকম হামলা না হয়। তার মানে ইরান দ্রুত কি পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে? নিশ্চয়ই এগিয়ে যাচ্ছে, নালে ওদের ফরেন মিনিস্টার এত স্ট্রংলি স্টেটমেন্ট দিচ্ছে কি? এবং এটাও স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা লড়াই করতেও যেরকম প্রস্তুত, আমরা ডিপ্লোমেসিতেও বিশ্বাস করি। কিন্তু ডিপ্লোমেসিটা জন্য কে আগে হাত বাড়াবে, এই ইগোর লড়াইটা কিন্তু এখনো চলছে। ইরানের কিন্তু একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ। ইতিমধ্যেই হরমুজ তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে। 21 মাইল লম্বা এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল আদান প্রদান হয়। তো সেইখানে যদি ইরান আটকে দিতে পারে, তাহলে সারা পৃথিবীর অর্থনীতিতে তো একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে, সামরিক শক্তিতেও তার লক্ষণ দেখা যাবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ আমাদের 90% অয়েল, পেট্রোলিয়াম, গ্যাস সব বাইরে থেকে আসে আমাদের দেশের এই ইয়েটা, এবং আমাদের খুব জোর ম্যাক্সিমাম 40 days হোল্ড অন করার মতো ক্ষমতা আমাদের আছে, তার বেশি কিন্তু নেই। তারপরে এমন রেটে দাম বাড়বে যে আমার আর আপনার মতো লোকদের বা আমাদের চেয়ে নিচু স্তরে যারা এখানে আছে, বসবাস করছে, তাদের কিন্তু ভীষণ চাপে পড়ে যেতে হবে। ইরান যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে তার সামরিক শক্তির উপর নির্ভর করে, কিন্তু তাদের প্রধান শক্তি হচ্ছে মিসাইল এবং ড্রোন। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল এবং তাদের এয়ারফোর্স অত্যন্ত দুর্বল, এবং একইভাবে তাদের আর্থিক শক্তিও দুর্বল। ফলে
আমেরিকা এবং ইসরায়েলের মতো আর্থিক এবং সামরিক শক্তিতে শক্তিধর দেশের কাছে তারা কি খুব শিগগিরই মাথা নত করতে বাধ্য হবে? দেখুন, মাথা নত করতে যদি বাধ্য হবার কথাটা বলি, এরা কিন্তু দ্বিতীয় দিনেই করে নিত খোমেনি মারা যাওয়ার পরে। খোমেনি মারা যাওয়ার পরেও যে ওরা দাঁড়িয়ে আছে, এটাতে কিছুটা তো আমাদের বুঝতে হবে যে ইরানের কিছু না কিছু শক্তি লুকিয়ে আছে ওর কাছে, যেটার কারণে ও এত বড় স্ট্যান্ড নিতে পারছে। কারণ ও জানে নিরীহ মানুষ মরলে ওরই বিপদ, ওয়ার্ল্ড ওপিনিয়ন ওর এগেনস্টে চলে যাবে। কিন্তু তার সাথে আমাদেরকে একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, ইরান কিন্তু ইরাকের সাদ্দাম হুসেনকে 8 থেকে 10 বছর রুখে দাঁড়িয়েছিল। ইরাকের তখন ফুল সাপোর্ট পেত, কিন্তু আপনার থেকে যখন ইরান ইরাকের লড়াই চলছে তখন ওই ইউএসএসআর এর থেকে সাপোর্ট পেত, তখন ইউএসএসআর ভেঙে যায়নি। কিন্তু তারপরে দেখা যাবে 48 বছর, অলমোস্ট 50 ইয়ার্স, ইরান একটা স্যাংশনে ভুগছে, তাও সে দাঁড়িয়ে আছে। না খেতে পেয়ে তো কেউ মরছে না। ইরান ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা আমাদের বুঝতে হবে। সেই দেশে অফিসাররা, লোকরা আমাদের সাথে ট্রেনিং করেছে। আমি 83, 84, 85, 86 এর কথা বলছি। এবং দে হ্যাভ ট্রিমেন্ডাস রেজিলিয়েন্ট, খুব পেশেন্স, অনেস্ট এবং খুব মানে কি বলবো যে মানে প্রফেশনাল। এই অফিসাররা ওদের যখন আছে, এরা পিছিয়ে হাঁটবার মতো লোক এরা নয়। কিন্তু এট দ্য সেম টাইম ইরান কিন্তু কাউকে ট্রাবল করে না। আপনাকে শেষ প্রশ্ন করব, এই পরিস্থিতি কি আমাদের সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে? একদম পারে, কিন্তু যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় সেটার দিকে কিন্তু ওয়ার্ল্ডকে এগোতে হবে। কারণ হলে কিন্তু আমরা আবার সেই স্টোন এজে ফিরে যাব, এইটুকু আমি বলে দিতে পারি। এত ধ্বংস হবে, কারণ সবার কাছেই তো মিসাইল পাওয়ার এসে গেছে, সবার কাছেই ড্রোন পাওয়ার এসে গেছে, সবার 10টা কান্ট্রি আছে যার কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে। তারা কি ছেড়ে কথা বলবে? বলবে না। তারাও কিন্তু এমন ভাবে এগিয়ে আসবে যে অল অফ আস উইল গেট এফেক্টেড, এবং সবচেয়ে বেশি এফেক্টেড হবে কমন ম্যান। এটা আমরা কোনোদিন চাইবো না। যুদ্ধে সবসময় সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা যুদ্ধ করে, যারা যুদ্ধ চাপিয়ে দেয়, তারা ক্ষতিগ্রস্ত হয় না। ক্ষতির বোঝা আমাদের মতো সাধারণ মানুষকে বইতে হয়। কিন্তু আমরা তাই আশা করব যে এই যুদ্ধের একটা সুষ্ঠু পরিণতি লাভ করবে। আলাপ আলোচনার মাধ্যমে দুদেশ শান্ত হবে, আলোচনার টেবিলে সমস্ত বিরোধ মিটিয়ে নেবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।